মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ, প্রয়োজনে অর্থ যোগানের আশ্বাস। ঢাকার বায়ুর মান আজও অস্বাস্থ্যকর, বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগবালাই, দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। এবং সিএনজি স্টেশন বন্ধের সময় কমল 2 ঘন্টা, ডিজেল আর কেরোসিনের দাম কমানো হলো প্রতি লিটারে 1 টাকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শুরু হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল 10:30টার দিকে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন। জানান প্রয়োজনে অর্থ দেবে অন্তর্বর্তী সরকার। এবার মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর ছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্য উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। 17 কোটি মানুষের দেশ একটা ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। পূর্বাচলে বাণিজ্য মেলা আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। সেখানকার বর্তমান খবর সরাসরি জানবো তার কাছ থেকে। নাসির, প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলা তো আজ উদ্বোধন করলেন, স্টলগুলো কি পুরোপুরি প্রস্তুত? দর্শনার্থীদের উপস্থিতি বা কেমন দেখছেন জানাবেন। সোনিয়া, দর্শনার্থীর উপস্থিতি বলতে যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে আমার কাছে, যারা প্রধান উপদেষ্টার যে উদ্বোধন অনুষ্ঠান কেন্দ্র করে যারা যেসব গেস্টরা এসেছিলেন তাদেরই সিংহভাগ আজকে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরবর্তীতে উদ্বোধন শেষে ঘুরে দেখেছেন। আমরা একটু দেখাতে পারি এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের যে চিত্র। বেশিরভাগ স্টল প্রস্তুতির কাজ চলছে, খুব হাতে গোনা হয়তো বলতে পারি কিছু কাজ পুরোপুরি শেষ হয়েছে, বাকিগুলোতে কেউ তাদের যে পণ্যগুলো সেগুলো তুলছেন, কেউ কেউ এখনো পর্যন্ত স্টলকে কাঠ পেরেক দিয়ে সাজাচ্ছেন, এবং অন্যান্য যে স্টলগুলো এখন যে স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই স্টলগুলোতে দেখছিলাম যারা স্টলের সংশ্লিষ্ট যারা আছেন, যারা এখানকার কর্মকর্তা আছেন, তারা তাদের যে পণ্যগুলো বিশেষ করে শাড়ি, জামা কাপড় কিংবা জুয়েলারি সামগ্রী, কোট, শীতের পোশাক, এই পোশাকগুলোকে তারা সাজিয়ে রাখছেন। আজকে বিকেলের ভিতরে তাদের একটা প্রস্তুতি আছে, বিকেলের মধ্যেই কাজগুলো শেষ করে ফেলে বিকেলে যারা আসবেন এই মেলা প্রাঙ্গণে তাদেরকে ধরার টার্গেট তাদের, এরকম একটা বিষয়। তবে বৃহত্তর টার্গেট যেটা বলা হচ্ছে, তারা শুক্রবারকে তারা টার্গেট করছেন। শুক্রবারের আগেই সবগুলো প্যাভিলিয়ন স্টল তারা সাজিয়ে ফেলতে চান, যাতে শুক্রবারের যে ক্রাউডটা হবে সেই ক্রাউডটা যেন তারা ধরতে পারেন। আমরা যারা কথা বলছিলাম, যারা দর্শনার্থী যারা কিছু এসেছেন আজকে এই প্রথম দুপুরের মধ্যেই, তারা বলছিলেন যে আজকে দেখে যাওয়ার জন্য মেলা উদ্বোধন হলো, বাণিজ্য মেলা শুরু হলো, সেটা দেখার উদ্দেশ্য এবং বাকি যারা স্টল যারা আছেন তারাও চাচ্ছেন যেন বিকেলের ভিতরে বা কালকের ভিতরে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলার জন্য। আমরা যারা স্টল দিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটা বিষয় চাচ্ছেন, এই মেলাকে যেন যে এখান থেকে যেন এক্সপোর্ট হয়, এই মেলার সঙ্গে
বিদেশি বায়ারদের সম্পর্ক যেন আরও বাড়ে, যাতে বিদেশি বায়াররা যখন আমাদের বাংলাদেশে এত বড় একটি বাণিজ্য মেলা যেটি মাসব্যাপী হয়, সেই বাণিজ্য মেলা যখন বিদেশি বায়াররা আরও বেশি করে আসবে, বিদেশি বন্ধুরা যখন বেশি করে আসবে, তখন বাংলাদেশের যে এত সুন্দর পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যেন বাইরে যেন যেতে পারে, সেই ধরনের মার্কেটটা ধরার ক্ষেত্রে এই মেলা আয়োজক কমিটি, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, সরকার, তারা যেন এক ধরনের পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপ তারা চেয়েছেন। এবং আমি যারা যতগুলো স্টল ঘুরে দেখেছি, সেখানে তারা চেষ্টা করছেন ছাড় দিয়ে হলেও দর্শনার্থীরা যেন আকৃষ্ট হয়, সে ধরনের ছাড়ের ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হয়তো বাকি মাসটাতে, পুরো একটি মাসটা পড়ে আছে, সেই সময় যেন ছাড়ের সংখ্যা আরও বাড়বে এমন বলা হচ্ছে, যাতে দর্শনার্থীরা তাদের এই মেলা প্রাঙ্গণকে আপন করে নিয়ে বেশি করে আসতে পারে। তো এই ছিল এখান থেকে সব শেষ। সোনিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ। খ্রিস্টীয় নববর্ষের প্রথম সকালে রাজধানীর বাতাসের মান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সকাল 8:30টার দিকে বিশ্বের 126টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। আইকিউ এয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান 211 খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার বছরের শেষ দিনে এই মান ছিল 206। গত ডিসেম্বর মাসের একটি দিনেও নির্মূল বায়ু পায়নি রাজধানীবাসী। এদিকে বায়ু দূষণের কারণে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ারের তথ্য মতে বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। শুষ্ক মৌসুম শুরুর পর বিশেষ করে ডিসেম্বরের গোড়া থেকেই ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। ঢাকার বাতাস দূষিত হওয়ার প্রধান কারণ কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো অতি ক্ষুদ্র কণা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব রাসায়নিক উপাদান ছড়াচ্ছে ইটভাটা ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনে কালো ধোঁয়া থেকে। অপরিকল্পিত খোঁড়াখুড়ি ও নগরায়নও এজন্য কম দায়ী নয়। জাতীয় বক্ষবাদী ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, যাদের অধিকাংশই ভুগছেন শ্বাসকষ্টের সমস্যায়। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। চিকিৎসকরা জানান, শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের প্রারম্ভিক হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো রোগ আক্রান্ত হয়। এর মধ্যে যাদের শ্বাস প্রশ্বাসে অ্যালার্জিজনিত অ্যাজমা, হাঁপানি আছে, নাকের অ্যালার্জি আছে, এগুলো যখন আক্রান্ত হয়, আবার শ্বাস প্রশ্বাসের অন্যান্য রোগী যারা আছে তারাও এই সময়ে একটু শ্বাস প্রশ্বাসের রোগগুলো বেড়ে যায়। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে জনসচেতনতায় জোর দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ফুসফুসের যত্ন নিজেকেই নিতে হবে, কারণ এটি রিপ্লেস করার ক্ষমতা কারো নেই। ফুসফুস এমন একটা অঙ্গ, আমার স্যার বলতেন যে ধূমপান ছাড়েন না, তাহলে বলে আচ্ছা একটা কাজ করেন, আপনি ফুসফুস কি বাজারে পাওয়া যায়? বলছে না, পাওয়া যায় না। আপনার আত্মীয় স্বজন কেউ একটা ফুসফুস দেবে? না, তাও দেবে না। এই জন্য এটা ভালো রাখার জন্য বায়ু দূষণটা মুক্ত থাকতে হবে আমাদেরকে। লেটেস্ট স্টেট অব গ্লোবাল এয়ার 2024-এর এক রিপোর্টে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালাইয়ে শুধু 2021 সালে বাংলাদেশে 2,35,000 মানুষের মৃত্যু হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর জাতির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও জানান সংগঠনের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান ছাত্রদলের নেতারা। শত শত ছাত্রদলের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সততা, নীতি, আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার অবদান তুলে ধরেন। জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে মঈন খান বলেন, আগে সংস্কার পরে নির্বাচন এগুলো কোনো অর্থ বহন করে না। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সিএনজি স্টেশন বন্ধের সময় 2 ঘন্টা কমিয়ে আনা হয়েছে। পেট্রোবাংলা এক বার্তায় জানিয়েছে, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল 2 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। ডিজেলের দাম প্রতি লিটার 105 থেকে 1 টাকা কমিয়ে 104 ও কেরোসিন 105 থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। নতুন দাম ও সময় নিয়ে জানাবো গাড়ি চালক ও সিএনজি স্টেশনের মালিক শ্রমিকদের ভাবনা। রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, সিএনজি স্টেশন বন্ধর সময় তো কমেছে, কি বলছেন চালক ও মালিকরা এই ব্যাপারে, বিস্তারিত জানাবেন। সোনিয়া, আমরা প্রতিদিনই অনেক হতাশার ঘটনা ঘটার দৃশ্য দেখতে পাই, কিন্তু আজকে বছরের ইংরেজি নববর্ষের প্রথম দিনেই কিন্তু সুখবর দিল খনিজ সম্পদ মন্ত্রণালয়। এবং সেই সুবাদে আপনি যেমনটি বলছিলেন যে কেরোসিন এবং ডিজেলের দাম লিটারে 1 টাকা করে কমানো হয়েছে। সেক্ষেত্রে কেরোসিনের দাম এবং ডিজেলের দাম ছিল 105 টাকা এবং এখন বর্তমান যেই সমন্বয় করা হয়েছে সেই সমন্বয়ের পরে 104 টাকা রাখা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি একটি ফিলিং স্টেশনে। তো এখানে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে স্বাভাবিক যেই পেট্রোল স্টেশনের যেই স্বাভাবিক যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড, এবং আমরা পেট্রোল পাম্পের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই, যে আপনার কাছে জানতে চাইবো যে আসলে তেলের দাম, কেরোসিন এবং ডিজেলের দাম 1 টাকা করে কমেছে, সেক্ষেত্রে ভোক্তারা কি বলছেন এবং আপনারাই কি ভাবছেন, এবং এটা আসলে কতখানি অর্থনীতিতে প্রভাব পড়তে পারে? এখন এটা কালকেও 105 টাকা ছিল, আজকে হইতেছে 104 টাকা। এটা দেখা গেছে এক একজন যারা বাস চালায়, এক একজন মনে করেন যে 40, 50, 60 লিটার তেল নেয়, সেক্ষেত্রে 1 টাকা করে কমলে 60 টাকা কমতেছে। সেক্ষেত্রে প্রতিদিন আমরা অনেক তেল বিক্রি করতেছি, এরকম ভালোই আমাদের জন্য ভালো লাগতেছে যে 1 টাকা করে কমছে, এটা ভালো। আচ্ছা, তাহলে কি যে ভাড়াও তো কমার কথা, তাই না? সেটা তো আমরা তো ওইটা পরিবহনের ওইটা ওইটা তো আমরা বলতে পারবো না। আমরা তেল কমছে এটা আমরা বলতে পারবো যে 104 টাকা করে। হ্যাঁ সোনি, আসলে উনি যেমনটি বলছিলেন যে যেহেতু যারা বাস চালক, যারা বাস পরিচালনা করেন, তারা আসলে কিন্তু 1 টাকা লিটারে কমা মানে তাদের কাছে অনেক বড় একটি বিষয়। সেক্ষেত্রে যে পেট্রোবাংলার যে নিয়ন্ত্রক সংস্থা আছে, জ্বালানি তেলের সংস্থা, সেটি বিশ্ববাজারের যে জ্বালানি তেলের মূল্য, সেই মূল্যের সাথে প্রতি মাসেই কিন্তু তারা প্রাইসিং ফর্মুলার মাধ্যমে দামটা সমন্বয় করে গেল নভেম্বরেও কিন্তু 50 পয়সা করে কমানো হয়েছে। তবে পেট্রোল এবং অকটেনের দাম কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ পেট্রোল বিক্রি হচ্ছে 121 টাকা লিটার এবং অকটেন বিক্রি হচ্ছে 125 টাকা লিটারে। তো আসলে আমরা যে চালক এবং যারা সিএনজি পাম্পের যে বিষয়টি, সেই বিষয়টিও কথা বলছি, সেই বিষয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যারা সিএনজি নির্ভর যান চালকরা আছেন। সোনিয়া, এই ছিল আমার কাছে জ্বালানি তেলের দাম কমার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ।
পৌষের ঘন কুয়াশার চাদরে ঢেকেছে খ্রিস্টীয় নববর্ষের দিন। কুয়াশার আবরণের সঙ্গে বইছে হিমেল শীতল হাওয়া। শৈত্যপ্রবাহ না হলেও বাতাসে বইছে কনকনে শীতের ঝাঞ্ঝা। নতুন করে শীতের তীব্রতায় কাঁপতে শুরু করেছে উত্তরের শীতের জেলা পঞ্চগড়ের প্রান্তিক জনপদের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেন পর্যটকদের ঢল নেমেছে। শুধু সৈকত নয়, কুয়াকাটার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টগুলো সাজানো হয়েছে নতুন সাজে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এ সময় 31st নাইট উদযাপনে আশানুরূপ পর্যটন হয়নি কুয়াকাটায়। এদিকে পুরো কুয়াকাটা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখন চোখে পড়ার মতো। বুধবার রাত 12টা 1 মিনিটের সময় কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক আতশবাজির শব্দ কেঁপে উঠে পুরো এলাকা। নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের ঢল নেমেছে সাগরকন্যা কুয়াকাটায়। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন হাওলাদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খোকন, কুয়াকাটা পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আর সার্বিক অবস্থাই বা কেমন আছে? সব মিলে তথ্য কি আছে আপনার কাছে জানাবেন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। আপনাকে জানিয়ে রাখি যে কুয়াকাটায় এই যে 31st নাইট উপলক্ষে এবং উপলক্ষে কিন্তু দেশি বিদেশি কিন্তু বর্তমানে সমাগম রয়েছে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটায়। আমরা গতকাল রাত্রে 12টার সময় দেখেছি এখানে হাজার হাজার পর্যটক উপস্থিত হয়ে এখানে এই যে সমুদ্রের জিরো পয়েন্টে বসে এখানে ফেস্টুন উড়িয়ে এবং আতশবাজি করে কিন্তু 2025 সালকে বরণ করে নিয়েছেন। সকালবেলা কিন্তু এখান থেকে যে সূর্য উদয়, সেই উদয় দেখার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে হাজার হাজার পর্যটক এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু সেই বছরের প্রথম সূর্যকে দেখার জন্য তারা কিন্তু এখানে সমবেত হয়েছিলেন। তারা বছরের দেখতে পেলেন। আমরা পহেলা এই যে হ্যাপি নিউ উপলক্ষে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমাদের সেটা হচ্ছে যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমরা আমাদের টুরিস্ট যতগুলি স্পট আছে সেখানে সার্বক্ষণিক আমাদের টুরিস্ট পুলিশের উপস্থিতি আমরা নিশ্চিত করেছি। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলার যেসব বাহিনী আছে তাদের নিয়মিত টহল আছে এবং এর বাইরে নজরদারিতে আছে আমাদের। আর আমরা সার্বক্ষণিক উপস্থিতি মানে বজায় রাখতেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে কুয়াকাটার টুরিস্টদের জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বদা প্রস্তুতি উপেক্ষা করে কিন্তু সমুদ্রের নোনা জলে তারা গা ভাসাচ্ছেন। তো পটুয়াখালী সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে পর্যটকদের নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরীর নামে 3 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে। একই সঙ্গে 27 ব্যাংক হিসেবে প্রায় 22 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি আলাদা 2টি মামলা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে উভয় মামলায় আসামি করা হয়েছে। সকালে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এবার দেশের বাইরের খবর। বিশ্বে সবার আগে নতুন বছর 2025 সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরে দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরের আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। এরপর বিশ্বসেরা মেতে উঠে খ্রিস্টীয় নতুন বছর উদযাপনে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল জমকালো নানা আয়োজন। 2025 সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সহ কিরিবাতির বিভিন্ন দ্বীপ নতুন বছরের প্রথম প্রভাতকে অভ্যর্থনা জানায়।
দ্বিতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ড নতুন বছরের উদযাপন শুরু করে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এছাড়া আকাশে আতশবাজি ঝলকানির সঙ্গে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে। অস্ট্রেলিয়া খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির সিডনির বিখ্যাত হারবার সেতুতে মাঝরাতের আতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে ওঠে। সেখানে নতুন বছরকে বরণে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মেতে ওঠে মানুষ। এছাড়া ইন্দোনেশিয়া নাচের তালে নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজে নৃত্যশিল্পীরা। চীনে নতুন বছরকে স্বাগত জানাতে বড় পর্দায় দেখানো হয়েছে জাতির উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্ট শি জিনপিং এর ভাষণ। ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিশ্ব যখন ব্যস্ত নতুন বছর বরণে, ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় তখন কেবলই আর্তনাদ। আপনজন ঘরবাড়ি হারানো উপত্যকায় মানুষগুলো এক বছরেও বেশি সময় ধরে প্রাণ বাঁচাতে ছুটছে এদিক থেকে অন্যদিকে। ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীতে দিশেহারা মানুষের দুর্দশা বাড়িয়েছে কয়েক গুণ। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলছে খ্রিস্টীয় নববর্ষ বরণের জমকালো আয়োজন। তবে গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। মাত্র 15 মাসের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বর্বরতার সব মাত্রা অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। বুলেট, বোমা, বিমান হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে প্রাণ গেছে অনেকের। ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন প্রায় 13,000 শিক্ষার্থী। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের দুটি অংশ গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন তারা। এ নিয়ে গাজার জনসংখ্যা 6% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স PCBS। ইসরায়েলের গণহত্যামূলক হামলার জেরে এমনটা হয়েছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে সংস্থাটি। ফিলিস্তিনিদের আশা 2025 সালে বন্ধ হবে তাদের উপর নির্মমে বর্বরতা। তাদের এখন একটাই চাওয়া, নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ, প্রয়োজনে অর্থ যোগানের আশ্বাস। ঢাকার বায়ুর মান আজও অস্বাস্থ্যকর, বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগবালাই। দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। এবং সিএনজি স্টেশন বন্ধের সময় কমল 2 ঘন্টা। ডিজেল আর কেরোসিনের দাম কমানো হলো প্রতি লিটারে 1 টাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।